everybody. I am back. Welcome you all in part 3 of Soumitra Celebration of Excellence. I hope you all cherished watching part 1 and part 2. Keep following YouTube and Facebook page of e-Ashor and be part of this celebration. While making this unique presentation, I really enjoyed knowing the man, Mr. Soumitra Chatterjee, and his global presence. His work, his contribution in art and culture, and also his philosophy will always inspire me. What about you? Please share in our comment section and enjoy watching and be part of this celebration, Soumitra, Celebration of Excellence. নমস্কার উপাল দা, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে যেই বিশেষ মানুষটিকে নিয়ে আমাদের আলাপচারিতা পরবর্তী কিছু সময় তোমার সাথে, সেখানে তোমার একটা অবজারভেশন কিংবা তোমার অনুভূতিটা খুবই আমার মনে হচ্ছে আমার সাথে সাথে দর্শকদের কাছে পৌঁছে দিই। আজকে আমরা মিস্টার চ্যাটার্জির শুধু যে লাইফ সেলিব্রেট করছি তা নয়, ওনার কন্ট্রিবিউশন ইন পারফর্মিং আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওনার গ্লোবাল প্রেজেন্স and তার ইম্প্যাক্ট নিয়ে। তো সেখানে প্রথমেই আমার ভীষণভাবে তোমাকে যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে রিল থেকে রিয়েল, এই যে একটা ট্রান্সফরমেশন তোমার হয়েছে মিস্টার চ্যাটার্জির সান্নিধ্যে আসা, সেই ব্যাপারে তুমি যদি কিছু বলো আমাদের। দেখো, আমরা যখন ছোটবেলায় সিনেমা দেখতাম তখন যে সিনেমার মানুষ যারা অভিনয় করতো তারা আমাদের অনেক দূরের মানুষ ছিলেন। হ্যাঁ, তার কারণ তখন এত ইন্টারনেট, ফেসবুক এইসব কিছুই ছিল না। তো ফলে এখন যেটা হয়েছে যে নানান রকম নিউজ চ্যানেলে অনেক সেলিব্রিটিদের আমরা ইন্টারভিউ দেখি এবং নানান রকম ফেসবুকে তাদের সাথে আমি বন্ধুত্ব করতে পারি, কিংবা তাদের অনেক সেলিব্রিটির আলাদা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেখানে আমি মেম্বার হতে পারি, জয়েন করতে পারি। তো সেই সব ব্যাপারগুলো ছিল না বলে তো আগে যারা সত্যি সত্যি সিনেমার মানুষ কিংবা গানের জগতের মানুষ তারা কিন্তু আমাদের থেকে অনেক দূরের মানুষ ছিলেন। তাও গানের জগতে হয়তো তাদের লাইভ অনুষ্ঠান আমরা দেখতে যেতে পারতাম, কিন্তু যারা সিনেমা জগতের লোক অনেক সময় হতো কি, সেই পাড়ায় শুটিং হচ্ছে, সেই শুটিং কোথাও একটা বাড়ির হয়তো 3টে বাড়ির দূরে একটা শুটিং হচ্ছে, সে ভিড় করে লোকজন জড়ো হতো, যদি ওই যারা অভিনয় করছে তাদের এক ঝলক ছোঁয়া পাওয়া যেত, দেখা পাওয়া যেত, সেরকম ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে সৌমিত্র বাবু স্পেশালি, যেখানে উনি এত মানে নাম করা সিনেমা করেছেন এবং এত সবার মানে এরকম জনপ্রিয় সিনেমা বাংলা সিনেমায় কজনই বা এরকম করতে পেরেছে। তো সেই সব সিনেমা করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সৌমিত্র বাবু আমার কাছে অনেক দূরের মানুষ ছিলেন। তো এইবারে হঠাৎ করে কি হলো, অমিত আমার বন্ধু, অমিত ডক্টর অমিত রঞ্জন বিশ্বাস এখন হয়তো অনেকেই চেনে, সাইকিয়াট্রিস্ট আমার বন্ধু, কিন্তু অমিত এর থ্রু দিয়ে সৌমিত্র বাবুর সাথে আমার আলাপ। ও একটি বহুদিন আগে একটি অনুষ্ঠান করেছিল, তা ওর স্ক্রিপ্টের ওপর একটি অনুষ্ঠান, সেখানে কিছু রবীন্দ্রসঙ্গীত ছিল এবং সেই স্ক্রিপ্ট যেটা হয়েছিল সেই স্ক্রিপ্টে 3 জন পাঠ করেছিলেন সৌমিত্র বাবু, গৌরী ঘোষ এবং পার্থ ঘোষ। তো যেহেতু ওই রিহার্সেল কোথায় হবে এটা নিয়ে একটা সমস্যা ছিল, আমার বাড়িতে যেহেতু আমি গানের লোক, আমার বাড়িতে টুকটাক সাউন্ড সিস্টেমের এসব ইকুইপমেন্ট ছিল, আর ঘরটাও আমার একটা ঘর আছে, আমার একটু বড় ঘর। তো অমিত আমাকে বলেছিল যে তোর বাড়িতেই রিহার্সেলটা হোক। তো সেই প্রথম আমার বাড়িতে রিহার্সেল হলো এবং আমার বাড়িতে সৌমিত্র বাবু এলেন এবং তার সাথে গৌরীদি, পার্থদা দুজনেই এলেন। তো সেই দিনটা আমার কাছে একদমই একটা ম্যাজিক্যাল দিন। হ্যাঁ, আমি ভাবতেই পারিনি যে এইরকম একজন মানুষ আমার বাড়িতে পা রাখবেন। তো তখন আমি চিমটি কেটে কেটে দেখছিলাম যে সত্যি জিনিসটা সত্যি হচ্ছে কিনা, এবং অনুষ্ঠানটা কতটা ভালো হয়েছিল আমি জানি না, কেন আমি রবীন্দ্রসঙ্গীতের লোক না। আমি বারবারই অমিতকে বলছিলাম যে দেখ অমিত, পারবিতা এত ভালো রবীন্দ্রসঙ্গীত গায় এবং এখানে আর যে 3 জন মানুষ আছে তারা মানে সাংঘাতিক প্রফেশনাল একজন পারফর্মার, তার কাছে আমি প্রথম কথা রবীন্দ্রসঙ্গীতের লোক নই। হ্যাঁ, এবং বিরাট যে আমি গায়ক হিসেবে আমি নিজেকে বিরাট কিছু মনেও করি না। আমরা আমাদের নিজেদের গান গাই, সেটা একটা অন্য ব্যাপার। এবং আমাদের কখনো সেইভাবে গানের শিক্ষাও যে আমার বিরাট রয়েছে তা না, পিসির কাছে একটু শিখেছি ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত, কিছু অন্য ধরনের গান, ওইটুকুই আমাদের শিক্ষা, আর বাদ বাকি পুরোটাই শুনে শেখা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা বড় মাপের অনুষ্ঠান, ঠিক মনে হলো আমাকে কেউ একটা সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর আমি সাঁতার কাটতে জানি না।
তো যাই হোক, ছপর ছপর করে সাঁতার কেটে উঠে গেছিলাম, এবং আমাকে অমিত পরবর্তীকালে বলেছিল যে সৌমিত্রবাবু তোর গান খুব ভালো লেগেছে। তার কারণ তোর গানটা ঠিক কনভেনশনাল রবীন্দ্রসঙ্গীত গায়ক যেরকম গায় সেরকম নয়, এবং স্ক্রিপ্টটাও সেটা ডিমান্ড করছিল, মানে এমন, ওই জন্যই অমিত আমাকে বেঁচেছিল, কেন স্ক্রিপ্টটা এমন ডিমান্ড করছিল যেখানে যে ছেলের কণ্ঠে গানটা গাইবে সে ঠিক কনভেনশনাল যে গান করবে সেরকমটা ওর প্রয়োজন ছিল না। তো সেই প্রথম সৌমিত্র বাবুর সাথে আলাপ। তুমি যখন গানের কথাই বললে, আমার ভীষণ ভাবে তোমার তোমার অনুভূতি, তোমার অবজারভেশন আবার ফিরে যাব। মিস্টার চ্যাটার্জি তো উনি নিজে গান গাইতেন, আমরা ওনাকে অনেক এরকম ফেসবুক আপলোডে শুনতে পেরেছি, এমনি ফর্মালি শোনার থেকে। আহ তোমার, তুমি অ্যাজ এ সিঙ্গার হিসেবে তোমার কিরকম অনুভূতি হয় কিংবা হয়েছিল ওনার গানের ধরন, ওনার গানের পছন্দ কোনোদিন তুমি জানার সুযোগ পেয়েছিলে কি? না, ওনার সাথে আমার যে কবারই সাক্ষাৎ হয়েছে এবং গল্প হয়েছে, আড্ডা হয়েছে, সেটা মোস্টলি ঘুরে ফিরে সিনেমার নানান ধরনের ওনার অভিজ্ঞতার এবং ছোট ছোট গল্প, এবং সেই গল্পগুলো অসামান্য, এবং উনি যেরকম ভাবে অভিনয় করে দেখিয়ে দেখিয়ে বলতেন সেইটাও মানে ম্যাজিক্যাল। তো এবং সেই গল্পগুলো হয়তো অনেকেই এখন জানে, সে ভানু বন্দ্যোপাধ্যায়ের গল্প, জহর রায়ের গল্প, ছবি বিশ্বাসের গল্প, নৃপতির গল্প, এবং সত্যজিৎ রায়ের গল্প তো অবশ্যই আছে তার সাথে। তো গানের ব্যাপারে আমি বলি, গান আমি সৌমিত্র বাবুকে করতে শুনেছিলাম, আমরা একটা সিনেমা করেছিলাম বেলা শেষে, তাই বেলা শেষে বুঝি, বেলা শেষে না, প্রাক্তন, সরি। তো প্রাক্তনে একটি ওই পুরো সিনেমাটাই একটি ট্রেনে শুট করা, যদিও ট্রেনটা একটা ভার্চুয়াল ট্রেন, কিন্তু কেউ দেখে বুঝবে না যে ওই ট্রেনটা একটা তৈরি করা স্টুডিও ট্রেন। এমন ভাবে ট্রেনটা বানানো যে উইদিন 10 মিনিটস ট্রেনের যে কোনো দিক খুলে ফেলা যায়, এবং আবার যখন লাগিয়ে দেওয়া হচ্ছে তখন মনে হচ্ছে ট্রেনটা পুরোটাই রয়েছে। তো সেইখানে অবভিয়াসলি ওই অনেকে আমরা জার্নি করছি, আমি চন্দ্রবিন্দু, আমি এবং অনিন্দ আমরা ছিলাম, গানের জগতে অনুপম ছিল, সুরজিৎ ছিল, এবং এই সিনেমার যারা চরিত্র হিসেবে, ওটা দুদিনের শুট ছিল। তো সেইখানে একটা আন্তাক্ষরী শর্ট সিন ছিল, যেখানে সবাই একটু একটু দু লাইন করে গাইছি। তো সেইখানে সৌমিত্র গান গিয়েছিল, এবং সেটা মানে হিলারিয়াস এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লেগেছিল। খুব মাঝে মাঝে খুব দুঃখ হয় যে এইগুলো তার ফিরে আসবে না, তাই না? ঠিক এই জায়গাটা থেকেই আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইছি যে তুমি তো অনেক ইনফর্মাল অ্যাটমসফিয়ারে মিস্টার চ্যাটার্জির সাথে ইন্টারাকশন হয়েছে বললে, তো তুমি তোমার লাইফ স্কিল লেসন ওনার থেকে কিছু পেয়েছো? ডেফিনেটলি পেয়েছি, এবং মানে সেই উনি যে জীবনটা যাপন করতেন আর কি, সেইটার অনেকটাই আমি বিশ্বাস করি, আগেও করতাম। এবং সেটা ওনার সাথে একবার, আমার মনে আছে এটা খুব বেশি দিন আগেকার ঘটনা নয়, বছর 4-5 আগেকার ঘটনা হবে। তো আমি একটা শুটিং এ গেছি, তো গিয়ে শুনলাম যে ওখানে ওই শুটিং এ সৌমিত্র বাবু আছেন। তো সৌমিত্র বাবু অলরেডি, হয় না যে একটা বড় একটা অনুষ্ঠান, ওই পুজোর কিংবা এরকম ধরনের কিছু একটা অনুষ্ঠান যেখানে পর 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 এক একজন করছে, এবং আমিও গেছি, এবং আমি গ্রিন রুমে বসেছিলাম, অনিন্দও ছিল, আমি আর অনিন্দ বসেছিলাম। তা আমি শুনলাম যে আমাদের আগে সৌমিত্র বাবু শুটিংটা চলছে, তো একটু বাবু বাদে সৌমিত্র বাবু ওই গ্রিন রুমে এলেন। উনি দেখে বল, কি ব্যাপার, খুব খুশি হলেন আমাদের দেখে, কি ব্যাপার তোমরা কখন আছে, তোমাদেরটা কখন আছে, এইসব কথা টথা হচ্ছে। তো কথা প্রসঙ্গে নানান রকম কথা উঠছিল, উঠতে উঠতে অনিন্দই বোধহয় প্রশ্নটা করলেন যে আপনার মানে কখনো টায়ার্ড লাগে না যে যে আপনি যেখানে সত্যজিৎ রায় সিনেমা করেছেন, আরো নানান রকম তাবড় তাবড় ডিরেক্টরের সিনেমা করেছেন, সেখানে এরকম ছোট ছোট অভিনয়, কোনো সেরকম বিরাট কিছু পাওয়ার নেই, হ্যাঁ, সেইগুলো করতে আপনার মানে কি মনে হয় যে মাঝে মাঝে ক্লান্ত লাগে না? তো উনি একটা কথা বলেছিলেন, আর এই স্পেশালি এই বয়সে এসে বারবারই তো মনে হতে পারে যে অনেক তো করেছি, এখন একটু উই শুড গো স্লো, হ্যাঁ, আই শুড গো স্লো, যে এত দৌড়নোর কিছু নেই। তো তখন উনি বলেছিলেন যে আমি এইটা করি বলেই আমি বেঁচে আছি, এই যে আমি সকালবেলা উঠে আমি যে একটা শুটিং ফ্লোরে যাচ্ছি, আমরা কাজ করছি, এটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যদি সত্যি সত্যি মানে কাজ না করে হয়তো মাসে একটা কাজ করলাম কি মাসে 3টে কাজ করলাম, তাহলে কিন্তু আমি বাঁচবো না। এইবার উনি প্রত্যেক, আমার বারবারই মনে হতো যে উনি এই যে আনন্দ করে কাজটা করছে, আমি যাই করি না কেন, সে যেরকম কাজই হতে পারে, সব কাজই যে আমাকে কি বলবো যে এটা প্রফেশনাল কাজ হতে হবে তাই না। তো সেই কাজটা যদি আমি খুব মন দিয়ে করি, তাহলে কিন্তু আমি আনন্দে থাকতে পারবো, এবং সেইটা আমি মনে প্রাণে আমিও ফলো করি। আমি কি বলবো,
একদল বলে যে আমি কোনো কাজ করি না, আমি ফাঁকিবাজ। সত্যি আমি ফাঁকিবাজ। কেন? আমি সারা মাসে আমি ঠিক করেছি 5 থেকে 7 দিনের বেশি কাজ করব না। কিন্তু অন্য যে দিনগুলো, মানে কাজ করব না মানে কি, যে কাজগুলো করে যেটা আমি আর্ন করতে পারি সেই রকম কাজ করব না, মানে যে কাজটা করতে আমি বাধ্য, হ্যাঁ, অথচ আমার অতটা ভালো লাগছে না। আর অন্য দিনগুলো আমি সারাক্ষণই কিছু না কিছু করছি, হয়তো একটা গান বানাচ্ছি, সেই গানটা হয়তো কোনোদিন কি বলবো সিনেমার জন্য ব্যবহার হবে এমন না, চন্দ্রবিন্দুর জন্য ব্যবহার হবে এমন না, আমি নিজের আনন্দে বানালাম, সেরকম গান করছি। অনেক ছোট ছোট ইয়াং মিউজিশিয়ান নিয়ে তাদের সাথে বসে কাজ করছি। তাদের হয়তো কোন একটা গান করেছে, হয়তো এই সময় বললো উপল এই জায়গাটা আমি ঠিক গুছিয়ে অ্যারেঞ্জ করতে পারছি না, তুমি কি একটু হেল্প করবে, তাকে হেল্প করছি। কিংবা কখনো অরিগামি করছি, কখনো কার্টুন আঁকছি, কখনো ছবি আঁকছি। তো এই জিনিসগুলোর মধ্যে রয়েছি বলে আমার মনে হয় যে আমার কি বল, এবং এইটা করতে গিয়ে যেটা হচ্ছে যে বারবার আমি যেহেতু আমার থেকে অনেক কম বয়সী ছেলে মেয়েদের সাথে মিশছি, যেটা হয়তো সৌমিত্র বাবু করে এসেছিলেন, তো ফলে বয়সের তুলনা আমার মনে আমি মন থেকে এবং শারীরিকভাবে দুটোতেই আমি অনেক ইয়াং আছি, এবং সেটা সৌমিত্র বাবু ছিলেন। মন থেকে ওনার মতন তরুণ মানুষ আমি খুব কম দেখেছি। একদম বুঝতেই পারলাম উনি তোমাকে কিভাবে ইন্সপায়ার করেছেন, আর সেইভাবে তুমিও এখন সেই পথেই চলছো। একদমই তাই। একদম চলে আসি, অলমোস্ট আমাদের কনভারসেশনের প্রায় শেষের দিকেই আছি। আমি জানতে পেরেছি যে ব্রিজে যে গানটি তুমি গেয়েছো সেই গানটি ওনার খুব পছন্দের ছিল, তো সেই ব্যাপারে তোমার সাথে কোনোদিন কোনো আহ, কথা বা কিছু হয়েছিল কি? কথা একবার হয়েছিল, কিন্তু সেইটা আমার অ্যাবসলিউটলি মনে নেই যে এক্স্যাক্টলি উনি কি, ওনার যে ভালো লেগেছিল এটা আমি জানি, কিন্তু ওই কনভারসেশনটা না আমার এখনো পুরোটা ঠিক এক্স্যাক্টলি কি হয়েছিল আমার মানে মনে নেই। তবে ওনার গানটা পছন্দ, এবং এটা উনি অমিতকেও বলেছিলেন যে ওনার এই গানটা খুব ভালো লেগেছে, এবং এই সিনেমাটাতে এমন একটা জায়গায় আসছে একদম শেষের দিকে, সেই গানটা আমারও মনে হচ্ছে যে একদম মানে যে জায়গায় আসলে সিনেমাটা হঠাৎ করে হয় না যে একটা খুব কি বলবো সিনেমার মধ্যে প্রায় ঢুকে গেলাম, মানে আমি আর সিনেমার দুজনকে আমি আলাদা করতে পারছি না, সেই রকম একটা জায়গায় নিয়ে চলে যায়। তো সেইটা আমার খুব ভালো লেগেছিল, এবং থ্যাঙ্কস টু অমিত। এবং গানটা তৈরি হয়েছিল বললাম তো যে পুরো একটা মানে একটা ছোট্ট মোমেন্ট থেকে, মানে অমিত আমার বাড়িতে আসে, এটা আমি সবাইকে এই নিয়ে হাসাহাসি করি যে দেখো গান না কিভাবে তৈরি হবে আমরা নিজেরাও জানি না। অনেক সময় একটা হয় যে একটা গানে আমরা প্রচুর পরিশ্রম করছি, কিন্তু গানটা হচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গানটা হঠাৎ করে হয়ে গেল। এই গানটা অনেকটা সেরকম যে অমিত একদিন আমার বাড়িতে এসেছিল, হ্যাঁ, অমিত জানতো যে একটা গান বানাতে হবে, একটা সিনেমা করছে, তো আমাকে বসে বললো যে শোন একটা আমি সিনেমার গান করব, তুই গানটা কম্পোজ করবি আর গাইবি। আমি বললাম হ্যাঁ খুব ভালো কথা। তো গানটা কি তুই লিখেছিস, কি ঠিক করেছিস? বলে না লিখিনি, এক্ষুনি লিখে ফেলবো। আমি এক্ষুনি লিখে ফেলবি, মানে গানটা তুই ভেবেছিস কি লিখবি? বলছে না, তুই একটা কাজ কর, তুই আমাকে কয়েকটা নদী দিয়ে গান শোনা। আমি বললাম নদী দিয়ে গান শোনাবো, ঠিক আছে। তো আমি ওই অমর পালের ইছামতি নদী, কিংবা ওই নাও ছাইড়া দে, এরকম কয়েকটা গান, হ্যাঁ, রূপসী নদীর নাও, বেশ কয়েকটা গান শোনালাম। তো শোনার পর চুপচাপ কিছুক্ষণ বলে 5 মিনিট বসলো, বসে বললো নে এবার আমার একটা কাগজ দে। আমি কি করবি? বললো হয়ে গেছে গান, এবার আমি গান লিখে ফেলবো। আমি বাবা, তুই 3টে গান শুনলি এবং গান তুই লিখে ফেলবি? এবং আমি তখন মানে খুবই মানে একটা তাচ্ছিল্যের হাসি এসেছিলাম যে এটা হতে পারে না। এবং ওটাই বলে যে হয় না যে ম্যাজিক তো সবসময় হয় না। তো গানটা ও বসে বসে খসখস করে আমার মনে হয় 5-10 মিনিটের মধ্যেই গানটা লিখে ফেলে, লিখে কাগজটার মানে খুব কায়দা করে ছুড়ে বলে নে এবার আমি গানটা লিখে দিয়েছি, এবার তুই শুরু কর। আমি চললাম। তো এবার আমার কাছে তখন ওটা চ্যালেঞ্জের মতন হয়ে গেল যে ও এত তাড়াতাড়ি একটা গান লিখে ফেললো, হ্যাঁ, যেটা আগে কখনো লেখেনি, আর আমি সুর দিতে পারবো না। তো আমিও তখনই আদা জল খেয়ে বসে গেলাম, এবং ট্রাস্ট মি যে মানে ওই দিনের মধ্যেই সুরটা তৈরি হয়ে যায়। তারপরে তো অবভিয়াসলি সুরের মধ্যে নানান রকম অ্যারেঞ্জমেন্ট রং চং পরে, সেটা পরে রুদ্র করেছে, সুরজিৎ করেছে, সবাই মিলে আমরা হেল্প করে একটা জায়গায় গানটাকে দাঁড় করেছি। এবং ওই গানটা যেহেতু ওর একটা অদ্ভুত ভাবে তৈরি হয়েছিল, গানটা আমার খুব প্রিয় গান। এবং তুমি তো জানোই যে অমিত সৌমিত্র বাবু অমিতকে বলেছে যে ওনারও খুব গানটা ভালো লেগেছিল, এবং সত্যি যে জায়গায় গানটা আসছে তোমার ভালো লাগবে। আর গানটা রিলিজ হওয়ার পরে সবারই মন ছুঁয়ে গেছে। আর এই যে আজকে গল্পটা তুমি বললে যে কিভাবে গান তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে রাদার, সেটা আমার মানে খুবই খুবই ভালো লাগলো। এইরকম একটা অনুষ্ঠানে আমার মনে হয় যেখানে সৌমিত্র আহ, বাবুর লাইফ আমরা সেলিব্রেট করছি, ওনার একটা পছন্দের গান তোমার থেকে খুব
ভালো লাগবে। নদীর জলে নদীর দেহ ধুয়ে যায় রে, নদীর জলে নদীর দেহ ধুয়ে যায় রে, পারে ঝরবে আগুন, বাজ পড়ে পড়বে গেহ, নদীর জলে নদীর দেহ ধুয়ে যায় রে, বহে যায় মোহনের পিদিন, বহে যায় খাঁচার আলো, আপন মনে ভাসান যায় অঙ্কাবতীর কাজল কালো, ছুঁয়ে যায় জলদ পাটি, সোনার কাঠির উপর কাঠি, খেয়াল খুশি খরস্রোতায় ভেসে যায় ঘর চৌপাটি, আর পারে ঝরবে আগুন, বাজ পড়ে পূর্বে গেহ, নদীর জলে নদীর দেহ ধুয়ে যায় রে। থ্যাংক ইউ সো মাচ। এত থ্যাংক ইউ। মানে এরপরে সত্যি আমার আর কিছু মনে আসছে না, শুধু একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, যদি মিস্টার চ্যাটার্জিকে এক কথায় যদি ডেসক্রাইব করতে বলি, তুমি কি বলতে পছন্দ করবে? আমি বলবো একটা বট গাছ, হ্যাঁ, ছায়ার মতন রয়েছে, আপনি সারাক্ষণই থাকবেন এবং আমাদের দিশা দেখিয়ে যাবেন বলে আমার মনে হয়। এবং যারা যত ক্রিয়েটিভ মানুষ আছে আমরা সবাই ওনার কাছে আশ্রয় খুঁজবো একটা না একটা সময়। থ্যাংক ইউ সো মাচ উপাল দা, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আর থ্যাংক ইউ। সত্যি আমাদের মধ্যে উনি থাকবেন, আমরা ওনাকে ঘিরেই থাকবো। শিওর। নমস্কার উর্মিমালা আন্টি, তোমাকে এই আলাপচারিতায় পেয়ে আমি যে শুধু আপ্লুত তাই নয়, এমন একজন বিশিষ্ট মানুষকে নিয়ে আজকে আমাদের এই পরবর্তী কিছু মুহূর্ত আমরা তোমার অনুভূতি, তোমার চোখে কবি সৌমিত্র চ্যাটার্জি বাচিক শৈল্পিক দিকটা যেটা আমরা খুঁজে নিতে চেষ্টা করব, সেই সেই নিয়ে আমাদের এই আলাপচারিতা। খুব ভালো লাগছে আজকে তোমাকে অনুষ্ঠানে পেয়ে। আমারও খুব ভালো লাগছে আসতে পেরে। সৌমিত্রদার জন্মদিনটা আমরা সাধারণত অন্যভাবে উদযাপন করি, এবারেও জন্মদিন উদযাপিত হচ্ছে, সেটাও খুব আনন্দের কথা। সেই সূত্র ধরেই জিজ্ঞেস করব, কিভাবে উদযাপন করতেন উনি, পছন্দ করতেন, কি ভালোবাসতেন করতে? ওনার জন্মদিনে আমরা বিবিধভাবে অনেকবারই গিয়েছি, মানে হয়তো কোনো ক্লাবে আমাদের বন্ধু দুলাল লাকি কয়েকবার সেলিব্রেট করছে, সৌমিত্র, আবার কখনো কাজের মধ্যেও হয়েছে। ওনার জন্মদিন উপলক্ষে নাটক করা হয়েছে বিল্লমঙ্গল, তাতে উনি একদিন সকালে ফোন করে একদম না বললো না, একটা সময় বের করে তুমি আর জগন্নাথ আমার এই চরিত্র করে দাও। এরম কথা বলতে পারার মতো লোকও কম আছেন, আর আমাদের ওরম একজন মানুষ এই কাজটা করতে বলছেন, এটা আমাদেরও খুব একটা কি বলবো প্রাপ্তি, এটা তো অস্বীকার করে লাভ নেই। আর আমার ব্যক্তিগত হয়ে মনে হচ্ছে সৌমিত্রদা কিন্তু খুব খাদ্য রসিক ছিলেন ভীষণ, যদিও ওনারই কাছ থেকে আমরা শিখেছি যে এরকম সুন্দর ফিগারের রহস্যটা কি, তো উনি তখন বলতেন যে একটাই এই এক্সারসাইজ শিখতে হবে, এরম 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 করা, মানে লোকের সামনে দিয়ে খাবার নিয়ে যাচ্ছে তুমি এমনি করছো। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হচ্ছে সৌমিত্রদা প্রকৃত অর্থে খাদ্য রসিক ছিলেন, এবং কি বলবো ভোজ্য পেয়েও সবকিছুরই উনি একদম কনসাসিয়াস ছিলেন, এত চমৎকার করে সেটাকে উপভোগ করতেন যে সেটাও খুব ভাল লাগতো। আর ওই কথার ফাঁকে ফাঁকে ওনার সঙ্গে গল্প,
এমন কোনো গল্প বা এমন কোনো আড্ডা সৌমিত্রদার সঙ্গে হয়নি যেখান থেকে কিছু আহরণ করি। কিন্তু উনি যে ভীষণ মাস্টারমশাইয়ের মতো শিক্ষা দিয়েছেন তা না। কিন্তু ওনার সেন্স অফ হিউমার, ওনার ছোট ছোট মন্তব্য, এই সবগুলো থেকে কিন্তু একটা আহরণ হচ্ছে। সেটা সত্যি যে আহরণ হয়েছে সেটার প্রমাণ দিতে গেলে বোধহয় একটা জীবন লাগে। যতদিন বাঁচবো ততদিন সেটা এরকম। শুনেই বুঝতে পারছি তোমাদের সাথে দীর্ঘ একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। তো সেইখান থেকে আমার মনে হচ্ছে একটু একদম প্রথম দিনে সেই দিনটার কথা মনে আছে যখন তুমি সৌমিত্র বাবুর সাথে। সৌমিত্রদা তো মানে এক অর্থে সবার পরিবারের, কারণ উনি যে মাধ্যমে সব থেকে বেশি কাজ করেছেন তাতে উনি আমাদের ড্রয়িং রুমে নিত্য অতিথি হয়েই থাকতেন বা শোবার ঘরে। মানে ওনাকে বাদ দিয়ে কোনো তো ছবি টবি হবেই, এগুলো মানে একেবারে সে অর্থে উনি সেই পারিবারিক। কিন্তু আমার ওনাকে প্রথম দেখাটা সে একটা ভীষণ মিষ্টি গল্প। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, সদ্য আর কি পাকা হয়েছি, বড় হয়েছি, একা একা বন্ধুদের সঙ্গে বেরোতে শিখেছি, কফিও শিখেছি। আমাদের সময় আবার জানিস তো খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হতো, 6:30 মানে অনেক রাত, তখনই বাড়ি ফিরে আসতেই হবে, নইলে যে কি কি কপালে জুটবে। তা আমরা আমাদের যত কোট আনকোট দুষ্টুমি বা অন্যায় কাজ ওগুলো দিনের বেলা সেরে রাখতো। মানে কলেজের ক্লাসের ফাঁকে, ক্লাস কেটেও, এটা তুই শিখিস না বা শুনিস না, কেটেও কফি হাউস যাওয়াটা গুলো ছিল। তো ওইরকম একদিন দুপুর দুপুর গেছি, 12:30 1টা হবে, আমরা বেরিয়ে আসছি। আমি স্কটিশে পড়তাম, স্কটিশ থেকে কফি হাউস এমন কিছু দূর ছিল না, হাঁটা দূরত্ব তো সেই বয়সে ছিল না, আর নইলে তো ট্রামে কটা স্টপ। আজই গিয়েছি, সিঁড়ি দিয়ে নামছি, সংস্কৃত কলেজের গেটের বাইরে না ওই 3 চাকাওয়ালা ওই ঠেলা রিক্সা গুলো থাকতো, তাতে কখনো বই টই আসতো কিংবা পেয়ারা বিক্রি হতো, কিসের কি অত মনে নেই, মানে ওনাকে দেখার পর অত ডিটেল মনে থাকা সম্ভব না। হঠাৎ দেখলাম কেউ একজন বলে, এই সৌমিত্র, মানে ফিল্মের লোকেদের তো আমরা দাদা বাবু টাবু বলি না, সৌমিত্র, বলেই না ওই এইটুকু বলে তাকিয়ে দেখলাম। আমার আজও মনে আছে, একটা গোল্ডেন ইয়েলো রঙের টি শার্ট পরেছিলেন, আরেকটা অলিভ গ্রিন চাপা একটা প্যান্ট ট্রাউজার পরেছিলেন, এবং সেখানটায় না আর কিছু নেই, শুধু একটা আলো আছে, শুধু একটা আলো। দুপুর বেলা রোদ্দুরের কলকাতা, অত লোকজন, তার মধ্যে একটা আলো। এটা অনেক পরে জয় গোস্বামীর একটা কবিতার লাইন শুনে আমার মনে হয়েছিল যে এটা বোধহয় সেইটাই আর ওই বলো, একটু বলো না। অপূর্ব, অপূর্ব সে আলো। জয় গোস্বামীর বেণী মাধবী একটা লাইন আছে না, অপূর্ব সে আলো। বহু পরে তো গান, কবিতাটা বা গান লোপার গলায় আমরা শুনেছি, কিন্তু আমার মনে পড়েছে সেই দিনটার কথা, যে আমি অপূর্ব সে আলো দেখেছি, এবং সেটা দেখছি মানে সামনে থেকে ওনার একটা এমন দীপ্তি ছিল। সেই আমার প্রথম ওনাকে দেখা, উনি জানেনও না সেই কত তরুণী বালিকা মরে গেছে চুপি চুপি একা একা, ওকে দেখতে উনি জানেনও না আমি সীমিতদের দলের একজন। তারপরে ওনার সঙ্গে কাজের সূত্রে অনেকবার দেখা হয়েছে। এখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের গুণাগুণ অভিনেতা হিসেবে নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই, তার জন্য আরো সত্যি সত্যি অনেক গুণী মানুষ আছেন। আমি একজন অনুজ অভিনেতা হিসেবে কি ওনার কাছে পেয়েছি, আমার মনে হয় সেটা খুব বড়। সেটা আমি দেখেছি, সমান হয়ে মিশে যাওয়া, একটা অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সমান ব্যবহার। মানে উনি কখনো, আমি একটা উচ্চস্থানের বা গুরুস্থানীয় বা আমি একটা সেই রকম মেটনি আইডল, আমি একটা অন্য কিছু নই, আমি তোমাদেরই তো। যখন আমাদের সঙ্গে কথা বলেছেন সমান লেভেলে নেমে কথা বলেছেন। একটা দিনের কথা মনে পড়ে, তখন আমি আর জগন্নাথ জামশেদপুরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছিলাম, সকালবেলার একটা ট্রেনে করে, চেয়ার কার। সৌমিত্র দাও যাচ্ছিলেন ওই একই অনুষ্ঠানে, ওরও ছিল আমাদেরও ছিল। তা আমরা উঠবার সময় দেখলাম উনি
আর রমেশ বাবু ওনাদের অভিনয় মানে আরেকজন সহশিল্পী অভিনেতা, ওরা একটা এতে বসে রয়েছেন পাশাপাশি। আমাদেরটা না বেশ, ওনারটা যদি 1-2 নম্বর সিট হয়, আমাদেরটা 20-25 ছিল। সেই লম্বা করিডোর ট্রেনে, আমি আর জগন্নাথ ওখানে বসে আছি। ঠিক মাঝপথে রাস্তায় উনি একবার এলেন, এসে না আমরা তো শশক ব্যস্ত উঠে দাঁড়িয়েছি, না না উঠো না, বসো তোমরা। হ্যান্ডেল যেটা থাকে না, হাতল, হাতলের উপর বসলেন, বসে আমাদের সঙ্গে কত গল্প, তার মধ্যে আবার খুনসুটি করেও বললেন, তখন আমাদের নতুন নতুন মানে বিয়ে হয়েছে, একলা একলা যাওয়া। তা বললেন যে বাড়িতে একদম সময় পাও না, না নিজেরা গল্প করো। এখানে এই যে কোথা থেকে একটা গুরুজন, সে একটা বড়, সে একটা বন্ধু হয়ে গেলেন। অথবা আমার মনে আছে শেষের কবিতা, আমরা যে উপন্যাস পাঠটা করতাম বিকাশ রায়ের পরিচালনায়, তার প্রথম সংলাপ বলতুম আমি, তা সৌমিত্রদা আর আমি, আমার সিসিলিসির একটা কম্বাইন্ড ক্যারেক্টার ছিল, আর সৌমিত্রদা তো অমিত রায়। তা কি অদ্ভুত, প্রথম যেদিন রবীন্দ্র সদনের শো হচ্ছে, একদম কানায় কানায় ভর্তি হল, আমি ডায়ালগ ওপেন করব, আমার মাইক্রোফোন কাজ করলো না, টেকনিক্যাল ইস্যু। আমি তো বুঝতে পারছি না, আমি বলছি কিন্তু আওয়াজ নেই। হঠাৎ, তো ভগবান টগবান দেখিনি, অত আমি বিশ্বাসী লোক নই, হঠাৎ দেখলাম একটা হাত না মাইক্রোফোন, সামনে ছোট ছোট মাইক্রোফোন গুলো সাজানো থাকতো যে যার অংশগুলো, আমার মুখের কাছে না ঈশ্বরের হাত উঠে এলো, তাকেই আমার ঈশ্বর মনে হয়েছিল। এবং আমি একটি, এটা ইট ক্যান বি কল মাই ডেবু, মানে এত একটি অনভিজ্ঞ মানুষ, দেখলাম হাতটা উঠে এলো, ওনার নিজের মাইক্রোফোনটা ঠিক ছিল, আমি আমার সংলাপ বললুম, বলে আমি বেরিয়ে গেলুম। এই যে একজন বড় মানুষ, যে একজন 4 লাইনের পার্টও যে বলবে, তাকে যে সাহায্য করতে হয়, এটা যে একটা কম্পোজিট কাজ, এটা যে একটা কালেকটিভ ওয়ার্ক, এখানে যে সেই কম্বিনেশন নাইটের মতো আমি কেমন নাইতে পারি, আমি কিরম অভিনয় করতে পারি, দেখাবার জায়গা নয়, এগুলোও কিন্তু পাঠ, এগুলোও পাঠ। এবং তারপরে জীবন যখন, শিক্ষা। হ্যাঁ, এবং আমি পরের ছোটদের সঙ্গে কেমন আচরণ করি, তারপরে আবার যখন ইন্টারভেল হলো, আমি দেখি বিকাশ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিমান ঘোষ, তখন এইচএমভিতে ছিলেন উনি, সব এসে না আমাকে এরম এরম করে আদর করছে। আমি ভাবলাম আমি এমন কি বড় কাজ করেছি যে আমাকে এত আদর করার কারণ। ওদের বক্তব্য হচ্ছে আমি কি আমার নার্ভটা হারাইনি, উনি যে আমাকে সাহায্য করেছেন সেটা মুখ্য না, আমি যে আমার নার্ভটা হারাইনি, মানে এইটাই হচ্ছে আমার আসল ট্রায়াল। এরকম ছোট ছোট অনুষঙ্গে, একবার জগন্নাথ ধুতি পরতে পারতো না, বিকাশ রায় বলেছিলেন ধুতি পরতেই হবে শেষের কবিতা সকলকে। তা আমাদের ছেলেদের যুক্তি ছিল যে টেবিলেই তো ঢাকা থাকে, তলায় ধুতি প্যান্ট কি ম্যাটার করে, না ধুতি পরতে হবে। তা সে শোন, মানে আর তোদের ভাষায় ছড়াতেন ধুতি পরতে গিয়ে জগন্নাথ, তা ওরকম ধুতি পরতে পারছে না, তা গৌরী ঘোষ গৌরীদি বলেছেন, আয় আমি তোকে ধুতি পরিয়ে দিচ্ছি। তা এমন সময় সৌমিত্ররা ঢুকলেন, দুজন ধুতি গৌরী পরাবে, চোখ বলে সৌমিত্র চট্টোপাধ্যায় জগন্নাথের সামনে নীল সিট হয়ে বসে ওর পোচাটা করে ওকে ধুতিটা পরিয়ে দিচ্ছেন। মানে এই কিচ্ছু নয়। আর পাশ দিয়ে বিকাশ রায় তখন যাচ্ছেন, যেতে যেতে বললেন, আরে জগন্নাথ, তোমার কি, তোর কি ভাগ্য, তোকে পুলু ধুতি পরিয়ে দিচ্ছে। মানে এই যে ছোট ছোট ইন্টিমেসি, এই যে নিজের দেয়ালটা ভেঙে সমান হয়ে যাওয়া, অথচ নিজের মর্যাদা অক্ষুণ্ণ রেখে, তার মানে কিন্তু এটা আমার সঙ্গে করেছেন বলে আমি বা জগন্নাথ কাঁধে আর দেখি কেমন আছেন, এসব এসব ইয়ার্কি ফাজলামি করবো না, সীমারে মানিয়ে তার মর্যাদা রাখি, তার সঙ্গে মিশতে হবে। এইসব পাঠ ওনার কাছে এত পেয়েছি, নাক পুড়ে গেছি, মানে সারাটা সন্ধে মনে হলো যে কি একটা রিচ সন্ধে, কত আদান প্রদান, এবং তার মধ্যে মজা আছে, দুষ্টুমি আছে, খুনসুটি আছে, সিরিয়াস কথাও আছে, নাটক নিয়ে, জীবন নিয়ে, কবিতা নিয়ে। এই যে সেই সব দিক থেকে খুব উনি বিশিষ্ট একজন মানুষ, দলছুট, দলছুট। প্রতিটি কথাতেই আমার মনে হচ্ছে ওনার শৈল্পিক সত্তাটা কিন্তু বেরিয়ে আসছে। ছোটখাটো যে তুমি যেগুলো বলছো জীবনের, আমাদের যে জীবন শিক্ষা পাঠ আমরা নিয়ে থাকি, সেখানেও ওনার এত যত্ন সহকারে সবকিছু করার একটা এবং ইচ্ছে। সবই বোধহয় খুব আহ অঙ্ক কষে করা নয়, উনি এটাই, উনি এটাই। আমার মনে আছে শেষের কবিতার না, স্টেজটাকে ডেকর করতেন দীপা,
ওনার স্ত্রী। আচ্ছা, আহ তখন তো ছোট, তো পাকা ছোট 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 ডিটেল নজরে পড়ে। আমার একবার মনে আছে, প্রত্যেকটা সময় সৌমিত্রদা একটা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরতেন। তখন তো একটা কাজ করা করা পাঞ্জাবি ছিল না, কিন্তু অদ্ভুত অদ্ভুত রং, কোনটা হয়তো একটু বাটিকের কাজ। দীপাদি উনি অনেক আগে আসতেন স্টেজ স্টেজ তৈরি করার ব্যাপারে, দীপাদি একটু পরে আসতেন। এবং দীপাদি ওনার জামাটা নিয়ে আসতেন। তা আমার একটা দিন মনে আছে, ওরকম দীপাদি ওকে সবটা করে দিয়ে রেডি চলে যাচ্ছেন। আমরা সব স্টেজে বসে পড়েছি, দীপাদি পাশ দিয়ে যাচ্ছে, সৌমিত্র একটু হাতটা এমনি করে বাড়িয়ে নিচু গলায় বললেন, বিসমিল্লাহ। এত আমরা তো, আমি তো মরিয়ে গেলাম, দেখি মিষ্টি লাভি দাবি একটা ব্যাপার, দেখতে মরেই গেলাম। এই কি ছোট সুন্দর। জিনিসগুলো থেকে যায় জীবনে, থেকে যায়। এই এইসব এই কথা মনে পড়ে মুহূর্তগুলোই, সৌমিত্র কথা। হম। নিশ্চয়ই এই মুহূর্তগুলোই খুব স্পেশাল। আর দেখো আমরা ওনার এই জন্ম মাসে কি সুন্দর তুমি এই স্মৃতিগুলো, স্মৃতিচারণ যে করছো, আমাদের মধ্যে নিয়ে আসছো, আমাদের দর্শকের বন্ধুদের কাছে পৌঁছে দিচ্ছ, খুবই ভালো লাগছে। আমার এখানে হ্যাঁ, বল বল বল, না বলেন না, আমি তাহলে। পরের প্রশ্নতে যাওয়ার আগে হুম। তোমার থেকে শুনে নিতে চাই, তুমি কিছু বলছিলে। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো, আজই পড়ছিল যে রবীন্দ্রনাথ বলছেন আমাদের তিনটে বাসস্থান। একটা হচ্ছে এই পৃথিবী, ইউনিভার্স। আরেকটা হচ্ছে আমাদের স্মৃতি, এখানে আমরা আরেকবার করে জন্ম, এটা আমাদের কখনো ছেড়ে যায় না। আরেকটা হচ্ছে এই যে আমার এই বাড়ি, যেখানে আমি আছি বাসগৃহ। তো সেই হিসেবে জানিস তো, উনি এই জন্মদিনেও ভীষণ ভাবে আমাদের ওই দ্বিতীয় বাড়িটায় আছেন, স্মৃতিতে আছেন। আমরা তো কেউই নেই, বাড়ির লোকের মধ্যে উনি ভরে আছেন। আবার আমরা কেউই নই কেন, ওনার তো কাজই ছিল আমাদের মতো মানুষদের নিয়ে। সেখান থেকে আমাদের পরমাত্মীয়ই বলা যায়। এই যে অপরিসীম ভান্ডার, শুধু যে উনি একজন অভিনেতা তা নয়, ওনাকে আমরা নানান ভাবে পেয়েছি। সেই জায়গা থেকেই আমি তোমাকে একটু জিজ্ঞেস করব, তোমার অনুভূতি, তোমার চোখে কবি সৌমিত্র চ্যাটার্জি কিংবা একজন বাচিক শিল্পী সৌমিত্র চ্যাটার্জিকে তুমি কিভাবে উপলব্ধি করেছো? হুম, খুব সূক্ষ্ম ভাবের কবিতা লিখতেন উনি। ওনার কবিতা যে পড়ি সেটা একেবারে লাইন লেগে যাবে, বই কেনার মানে বোঝবার মতো নয়, কিন্তু উনি খুব গভীরে ছুঁতেন। মানে কবিতার দুর্বোধ্যতার কথা আমি বলছি না, গভীরতার কথা বলছি। আমার ওনাকে পড়ে যা মনে হচ্ছে, অসামান্য বাংলা লিখতেন, একটা অন্যরকম বাংলা। এবং সেই বাংলাটা থেকে একটা দ্যুতি ছিল। সেটা কি, যে বাংলা ভাষা তো, বাংলা ভাষায় একই একই শব্দের তো অনেক রকম শব্দ আছে। যেমন মায়ের অনেক রকম শব্দ আছে, মাসি, কাকি, যেটা তোমাদের ইংলিশ সঙ্গে আমরা যেটা তুলনা করে আন্টি ইত্যাদি কথাগুলো বলি। তো সেই দিক থেকে আমাদের বাংলা ভাষার সম্পদের তো কোনো শেষ নেই। এবং উনি না সেই সম্পদ, সেই বৃত্তগুলোর ব্যবহার করেছেন, এমন সব শব্দ খুব ব্যবহার করেছেন যেগুলো আমাদের ওই একই। আবার সচেতন করা, এই শব্দটা তো আমাদের ভান্ডারে আছে, এটা তো এইভাবে প্রয়োগ করা যায়। আর বাচিক শিল্পী হিসেবে আমি বলছি, যেটা ওনার শুধু বাচিক শিল্পী না, আমি যদি সমস্ত শিল্প মাধ্যমটাকে ধরি, বাচিক তো তার একটা বড় অঙ্গ। সেটা যদি ছবিতেই বলো, মঞ্চই বলো, মানে আহ সেখানেও না ওনার, যেটা আমাকে সব থেকে টেনেছে, ওনার স্বাভাবিকতা। যে কোনো জিনিসকে না খুব কাব্য সুষমাময় করে বলা নয়, মুখের কথা হয়ে ওঠা। আর ওনার একটা অদ্ভুত কণ্ঠের একটা অন্য ব্যাপার ছিল, ওনার উচ্চারণের একটা দিক ছিল। আর এরকম আমি আর কাউকে দেখেছি কিনা আমার মনে পড়ে না। একবার আমাদের একটা সংস্থার এজিএম এ উনি এসেছিলেন, উনি সভাপতি ছিলেন। সেদিন মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। তা পার্থদা একবার, মানে সেটা সম্পূর্ণ করেননি। মানে মিটিং হয়ে যাওয়ার পরে যখন ওয়াইন্ড আপ করা হচ্ছে, তখন কোনো প্রসঙ্গে কথাটা এলো, উনি না অক্লেশে মধুসূদনের দুটি কবিতা স্মৃতি থেকে বলে দিলেন। আমি খুব এরকম দেখিনি, খুব ওনার সুন্দর। পড়াশোনা মানে নানান ধরনের উনি পড়তেন বই,
কবিতা সবকিছু। তো এরকম কোনোদিন আলোচনা হতো ওনার কি ওই তো ধরনের বললাম বই? না, নাগপুরে আমরা যখন গিয়েছিলাম, মানে ওনাকে অনেকটা সময় ধরে পাওয়ার জন্য তো একটা সন্ধে যথেষ্ট না, কয়েকটা সন্ধে, রাত্রি, দুপুর, এরকম না হলে হয় না। তো সেটা তো কলকাতায় হয় না। ঠিক যে সময় দেখবি আড্ডাটা কলকাতায় জমে ওঠে, সেই সময় সবার বাড়ি ফেরার সময় হয়ে যায়। কিন্তু ওখানে তো নিজেদের হাতেই সবটা। ওখানেই দেখেছি যে ওনার পড়াশুনো শুধু বিদেশি সাহিত্য নয়, শুধু ছবি বা থিয়েটার বিষয় নয়, বাংলা সাহিত্য যেমন উনি মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর পড়েছেন, আর রবীন্দ্রনাথের তো কি বলবো, সত্তার মধ্যে ওনার রবীন্দ্রনাথ ছিল। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কবিতা, মানে আমাদের যেমন আমরা একটা সময় বড় হয়েছি, তো আমরা উনাকে আলাদা ভাবি না। মানে আমাদের কথা বলতে গেলে ওনার শব্দ চলে আসে, উদ্ধৃতি চলে আসে, গানের কথা মনে পড়ে। সৌমিত্রদার মধ্যেও সেই সত্তা ছিল। তার সঙ্গেও যেমন রবীন্দ্রনাথ ধর, তার পড়াশোনার ব্যাপারটা তো বিশাল। তারপরে উনি সত্যজিৎ, সব মিলিয়ে উনি তো মানে কলকাতার যে বুধেদের মধ্যে একজন, মানে কি বলবো, সব থেকে উজ্জ্বল বুধ যদি বলি, সেটা তো বাড়িয়ে বলা হয় না। সেই গণ্ডিটাও খুব ছিল, এবং সেগুলোও না কোনো দেখানো কণা না, ইট ইউজ টু কাম ন্যাচারাল কথার মধ্যে। অনেকে সব লোকজন থাকে না, বার্নার্ড শ বলেছিলেন, কি বলেছিলেন এখন আমার মনে পড়ছে না, কিন্তু এগুলো হচ্ছে দেখানো কণা। তুই বার্নার্ড শ বল না বল, তার থেকে যে আহরণটা করলি, সেটার প্রকাশটাই সবথেকে বড় কথা। সেসব থেকে সৌমিত্রদা, উনি একজন ভীষণ ধনী মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন, এবং কৃপণ ছিলেন না, দরিদ্র ছিলেন। সেই দরিদ্র, সেই কৃপণ, যে নিজের সম্ভারটা অন্যকে দিতে দ্বিধা করে, কি ঈর্ষান্বিত হয়, সৌমিত্রদার মধ্যে এইসব ছোট ছোট পেটিনেস ছিল। এত সুন্দরভাবে তুমি মানুষ সৌমিত্র চ্যাটার্জিকে আমাদের সামনে তুলে ধরলে, আর আমরাও কোথাও গিয়ে, আমাদের প্রজন্ম কোথাও গিয়ে শুধু যে ওনার সিনেমা, কবিতা, নাটক নয়, ওনার জীবন থেকেও যে শিক্ষা আমাদের নেওয়া দরকার কিংবা নিতে পারি, সেই দিকটাও তুলে ধরার জন্য আমি খুবই কৃতজ্ঞ। ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করতেন, আমাদের ছেলে মেয়েরা কেমন আছে, নিজের ছেলে মেয়ের কথা বলতেন। উনি বাবা হিসেবেও আমার ওনাকে ভীষণ স্নেহপ্রবণ, আমাদের চেনা বাবার মতো। স্নেহের দিকটা, আমাদের বাবারা, আমার বাবা অবশ্য দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু উনি তো আর অভিনেতা ছিলেন না, উনি তো কবিতা লিখতেন না, কিন্তু স্নেহের দিকটা সব মার যেমন একরকম হয়, ওখানে আমার ওনাকে ভীষণ একটা রক্ত মাংসের বাবা মনে হয়েছে। আর ঠিক মিটিলকে বলছেন যে, মিটিল গত শীতে বিল্বমঙ্গলের সময় খুব হাওয়া দিচ্ছে, সেদিন আমরা ওই তৃপ্তি মিত্র সভাগারের ওখানে আর কি রিহার্সাল করবো, তখনও দরজাটা খুলে দেয়নি, হাওয়া দিচ্ছে হু করে। তা আমি তখনও গায়ে গরম জামা আমার নেই, গায়ে দেয়, সৌমিত্রটা খুব করে দিচ্ছেন, তোমার শীত করে না, জিজ্ঞেস করে না, করে, এখনো করে না, মোজা পড়েছে, আমি যেমন বলেছি। তখন বলছে, মিটিল, এই শীতটা যদি কাটিয়ে দিতে পারি বুঝলি, তোর বাবাকে আর পাই। এই যে একটা মেয়ের সঙ্গে একটা অদ্ভুত ডিপেন্ডেন্স, এট দ্য সেম টাইম শেয়ারিং, সব মিলিয়ে একটা মিষ্টি লোক। সত্যি। আর আমরাও বোধহয় সেই স্মৃতিগুলো নিয়ে, যেমন বললে, ওনাকে থাকবো, শুধু যে জন্ম মাস বলে না, উনি আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছেন। তো খুব ভালো লাগলো উর্মি আন্টি, তোমার এই সময় পেয়ে, তোমার অনুভূতি সবকিছু আমাদের সাথে যে ভাগ করে নিলে। খুব খুব ভালো ভালো থেকো, থাকতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ আমাদের সঙ্গে থেকো। রাখি। হ্যাঁ। নমস্কার, আমি বাদল দাস, থিয়েটারে আলো করি। সৌমিত্রদার সাথে অনেকগুলো কাজ করেছি আলো নিয়ে, সৌমিত্রদার নাটকে। ওই বিষয়ে আমি কিছু বলবো, আপনাদের সাথে শেয়ার করবো।
সুমিত্রদার সাথে আমার আলাপ হয় রঙ্গনায়। আমাকে নিয়ে গেছিলেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, দ্বিজেনদা। দ্বিজেনদা এই মুহূর্তে আর নেই আমাদের মধ্যে, দিল্লিও মারা গেছেন। সেই প্রথম আলাপ রঙ্গনায়, তারপরে আরো দ্বিজেনদা নিয়ে যায়। এরপরে দাদার সাথে আরো অনেক অনেক কাজ করেছি। সৌমিত্রদার প্রতি আমার ভয়, ভালোবাসা সব মিলেমিশে একাকার, আলাদা করে কিছু বলার নেই আমার। সৌমিত্রদাকে মিস করছি। ওই হাসি খুশি একটা মানুষ, ওই রঙিল একটা মানুষ, ওরকম একজন পার্সোনালিটি, স্মার্টনেস, সত্যি মিস করছি। দাদা নাটক লিখুন, নাটক আরো বেশি বেশি করে নাটক লিখুন। আপনার নাটক এই সময় খুব প্রয়োজন। থলিতে অনেক নাটক আছে, সেই নাটকগুলো বার করুন, আমাদের দিন, আমরা পড়ি, আপনিও আমাদের শেখান। নিষ্ঠা, ভালোবাসা, ভালোবাসা মানে কি? কাজের উপর ভালোবাসা, নিষ্ঠার সাথে ভালোবাসা, বারবার চেষ্টা করা, এই হচ্ছে আমাদের সঙ্গীত আমাদের শিখিয়েছে। 19 জানুয়ারি সঙ্গীতদার জন্মদিন। সবাই আমরা থিয়েটারের মানুষ সবাই মিলে তার জন্মদিনটি উদযাপন করি। সঙ্গীতদার নাটক, কবিতা, সঙ্গীতদার আঁকা ছবি চারিদিকে সাজিয়ে আমরা উৎসব করি। সঙ্গীতদার একটি দলে বিশেষভাবে কাজ করতেন, যেখানে মুখোমুখি বলে একটি দল, তারা তো বিশালভাবে আয়োজন করত, সবার অভাব, আনন্দ, হই হাল্লা, সাংঘাতিক। ভাবা যায় না যে সঙ্গীতদার জন্মদিন, সকলের অবাধ প্রবেশ, এইভাবে আমরা শুনি। সঙ্গীতদার সাথে অনেকগুলো নাটকে কাজ করেছি, তার মধ্যে হুমা পাখি নিয়ে অনেকগুলো শো করেছি। বিদেশে গেছি, ইউকে। সঙ্গীতদার সাথে যাওয়া মানে সে সাংঘাতিক মজা। যে ফ্লাইটে উঠলাম, যেন যে কে যাচ্ছে, রাজা মন্ত্রীর সাথে যাচ্ছি, আমাদের লাকেশটাও ক্যারি করতে হয় না, যেন একদম ভিআইপি লোক। সত্যি তো আমি ভিআইপি, সেইভাবে ক্যারি করে আমরা গিয়ে পৌঁছলাম লন্ডনে। 25 দিনের মতন আমি ওখানে ছিলাম সঙ্গীতদার সাথে। ওইখানে তো শো সব গ্যাপে গ্যাপে হয়, একদিন শো হলো, পরে 2-3 দিন গ্যাপ থাকে, কিন্তু আমাদের কোনো গ্যাপ ছিল না। সঙ্গীতদা এরকমই একজন কাজের মানুষ, রোজ কোনো না কোনো প্রোগ্রাম রেখেছেন। সকালে সব তৈরি হয়ে চলে যেতাম হলে, নিয়ে যেতেন তিনি, গিয়ে সেট লাইট সমস্ত কিছু রেডি করে আবার চলে আসতাম আমার বিকেলের সময়। শোনে আজ ছুটি, শুনতে বলে চলো আজ আমরা টেমস নদীর বাড়ি ঘুরে বেড়াবো, ওইখানে আইসক্রিম খাবো, লাঞ্চ করবো, ওইখানেই সব। সত্যি তাই, সারাদিন নিয়ে ওখানে আমাদের নিয়ে ঘুরলেন। আবার শো পরের দিন সেই একই। হঠাৎ একদিন বলছে, সঙ্গীতদা বলছে আমাদের, বাদল চলো এখানে গ্যাস লাইট নাটক আছে, গ্যাস লাইট একটা নাটক তোমাকে দেখাবো, ওই বড় হতে চলছে। আমি রাজি হয়ে গেলাম। উনি আমাকে এবং মিথিলকে, মানে পৌলমী আমার মেয়েকে, তোমরা দুজনে চলো, তোমরা দুজনেই তো কাজ করবে, এটা দেখো। আমাদের নিয়ে গেলেন নাটক দেখাতে। ওখানে গিয়ে আমরা নাটক দেখলাম, দেখে ওখানে ছাড় নেই, ফিরে আসলাম।
তারপরে নাটকটা নিয়ে তিনি পার্ট পার্ট করে আমাকে বুঝিয়েছে। এই হচ্ছে শুনতে কত কি পাওয়া। স্কটল্যান্ডে চলে গেলাম, সেইখানে গিয়ে সেই লাইট সব নিজের মতো সাজিয়ে শো করে গেলাম। আবার এখানে সুমিত্রদার সাথে বিকেলবেলা ওখানে মাঝে মাঝে বিকেলও বেরোতাম, সকালেও বেরোতাম হাঁটতে। সুমিত্রদা একটা বেঞ্চে বসতো, আমরা দুজনেই বসতাম, নানান গল্প করতেন, কিন্তু কখনো সুমিত্রদা আমার সাথে সিনেমার বা ফিল্ম সব থিয়েটারে গল্প করতেন। এইবার প্রায় 25 দিন শেষ হয়ে গেল, আমরা ফিরবো, অনেকগুলো 5টা না 7খানা নাটক করেছিলাম এবং ওখান থেকে আমরা ফিরবো। আমাদের ভিসা প্রায় শেষ। আগের দিন লাগেজ গুছিয়ে রেখেছি, পরের দিন ভোরবেলা উঠেছি। ভোরবেলা উঠে বাড়ি যাবো, দেশে ফিরবো, একটা ভাব। তা আমি আর সঞ্জিতদা থাকতাম গোপাদির বাড়ি, মানে গোপা মিত্র শান্তি মিত্র, ডাক্তার গোপা মিত্র শান্তি মিত্র বাড়ি, দুটো আলাদা আলাদা আমাদের ঘর ছিল। তো আমরা দুজনেই ভোরবেলা ঘুম ভাঙতো, আমরা নামতাম, সঞ্জিতদা ওইখানে রান্নাঘরে মানে কিচেনে তো চা করতে। আমি বলতে তুমি পারবে না, আমি করছি, দেখো। আমরা দুজন চা খেতাম। আবার ব্রেকফাস্টও সঞ্জিতদা নিজের হাতে বানিয়ে খাওয়া, বলতে পারছি না যে সঞ্জিতদার হাতে ব্রেকফাস্ট খাচ্ছি, লজ্জা লাগতো। যাও, ফেরার যেদিন ফিরবো ভোরবেলা উঠেছি, উঠে গিয়ে যথারীতি সে কিচেনে গেছি, গিয়ে দিয়ে ফ্ল্যাক্সের চাটা রেডি করা রয়েছে, সঞ্জিতের রান্না। আমি চাটা নিলাম, খেলাম। তারপরে কি হলো, কোথায় গেলেন? হঠাৎ পিছনে বাগানে সঞ্জিতদা পাইচারি করছে। আমি গেছি, বলো এদিকে আসো, তোর কাছে গেছি, শোনো এনো একটা সিগারেট খাও। সঞ্জিতদা আমাকে সিগারেট দিচ্ছে। আরে ধরো ধরো না, আমার লজ্জায় তো আমি সাংঘাতিক মানে হয়ে গেছি। না না না, তুমি ধরো না, তুমি তো একটা সিগারেট খাও সকালবেলা, তোমার তো লাগে আমি জানি। ধরে দিয়ে সিগারেটটা নিলাম, পালিয়ে আসবার চেষ্টা করছি। বলছে শোনো এই না ধরো, তিনি ঢুকিয়েও দিলেন, টানো টানো সিগারেট টানো। তারপর হঠাৎ শুনতে পারে, আজকে কিন্তু আমাদের যাওয়া হচ্ছে না, আমার ফ্লাইট ক্যান্সেল। ভাবুন এবার, যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, কি করে বাড়ি ফিরবো, তার জন্য মাঝরাতে উঠে সে পাইচারি করছে, প্ল্যান করে যাচ্ছে কিভাবে সে ফেরা যায়। তাই আবার 9টা নাগাদ ডাকলো, বলে চলো রেডি হও, আমরা ফিরব। ওরা ওখানকার যারা ছিল তারা সব ব্যবস্থা করে দিল, আমরা কোনো অসুবিধা হয়নি, ফিরে চলে এসেছিলাম। আরেকটা নাটক, 3য় অঙ্ক অথয়ে, এই নাটকটাও ডাক করেছিল এই কেতে, এবং আমার আর দ্বিজেন্দার যাওয়ার কথা। আমি, দ্বিজেন্দা, পৌলমী আর দাদা, 4 জনে। কিন্তু যে কোনো কারণে আমাদের দুজনের ভিসাটা হচ্ছে, আমরা দ্বিজেন্দার ভিসা বারবার ক্যান্সেল করে যাচ্ছে, 2বার 3বার ক্যান্সেল হয়ে গেছে। আমরা যাওয়াতে যাওয়া হবে না, না সঙ্গীত অনর, ওদের দুজনকে নিয়ে যেতেই হবে। তাই রাত্রিরে ফোন, বাদল তুমি সকালে রেডি থাকবে, হ্যাঁ আমাদের তোমার ভিসা হয়ে গেছে। এই যে কমিটমেন্ট, যে ওদের দুজনকে নিয়ে যেতেই হবে, নাহলে হবে না আমার কাজটা, এটা একমাত্র ওই লোকটাই পারত। অন্য কেউ হলে কিন্তু চলে যেত, জানি না কি করতো, কিন্তু সঙ্গে আমাদের নিয়ে গেছিল। সঞ্জিতদা থিয়েটারই রাজা, থিয়েটারের রাজা, সত্যিকারের রাজা। আপনারা জানেন উনি রাজা কিং লিয়ার করেছিল, সেই কিং লিয়ার রাজা। রাজা সঞ্জিতদা এক কথা আমরা প্রচুর সঞ্জিত হচ্ছে থিয়েটারই রাজা। সেই রাজা আজ আমার এক্স থেকে চলে গেছেন অনেক অনেক দূরে, না ফেরার দেশে। নমস্কার ডক্টর বিশ্বাস, থ্যাংক ইউ for
attending this unique presentation of e-Ashor. I am so honored to hold this conversation with you just because it is all about our legend, our creative genius, Mr. Soumitra Chatterjee. Thank you once again for your support for presenting this program as well. Thank you. I feel deeply privileged and honored to be here, and especially our common mentor, my muse, my friend, and my fatherly figure, Soumitra Chatterjee. And I will be more than happy to contribute in any way, if I can, to in memoriam uh, on his birthday. Yes. So thanks to you to giving me the platform. It is absolute our pleasure to celebrate his life, his contribution, and also his global impact. And Yes. something to hear from you, just because, as far as I know, and I'm sure you'd like to share more memories and cherish those journeys which you had for such a long time. It's like the association and the bonding and everything we would like to hear. We would also like to go through his different aspects of his performing arts, starting from plays, poetry, as well as his cinema. So to start with, what about if we go back to the first production and the association, if I'm not wrong, in the year 2005, with the drama, with the play Homa Pakhi. So it's over to you about your experience. Thank you. Well, I must say, before I wrote Homa Pakhi, there is a little story of our meeting. I mean, it was a kind of a chance meeting in London. In one of he came to do a production in Tagore Center and a meeting. So we met. We went together to Scotland, and there is a beautiful story. And we spent a whole night just chatting, Adda, Bengali Adda, and we kind of immediately gelled in some way. Obviously, I used to kind of look up to him, like any Bengalis, in a reverence. So I very timidly shown him one of my musical play script. This is on mental health. This was part of anti-stigma movement that by Royal College of Psychiatrists has taken up in the changing stigma campaign. So that was called Maya, which premiered in Bloomsbury in 2003, in fact. And I showed him a short clip of that, and he was really struck. He said, "I wanted to. Can you write me something like a drama?" But this about Maya, what was interesting was I used a split level stage with multi kind of dimensional project, like a stagecraft with visuals, with dance and drama and Tagore songs. So he said, I want something to do in Bengali. And he kind of took up the Maya script. He read in kind of very quickly, and he pushed and pushed me to write this. And I first didn't believe that he was asking me, and I was nobody. I mean, yes, of course, I wrote poetry. I wrote all my life, but he saw something that it could be unique. And I started writing Homa Pakhi about 2005, I think. And then I even completed while in a flight because he was pushed and pushed. But the important thing, this is how the journey of our relationship has started, not just a one production. And at the time I got to know how passionate he was about mental health, because especially all over the world and in India, it was highly stigmatized. And we wanted to question who is normal. And he brought that together with me in that script, holding and in a unique place where various people can come together and raise that question. But through that process, I discovered not only his passion about theater and production, but how thorough he is. He actually said, I need to come back to London again to know my playwright. আমার নাট্যকারকে জানার জন্যে, নাটকটা লেখার জন্য আমার নাট্যকারকে জানতে হবে. So he even came to my hospital, sat with the kids and ate. And this is how we collaborated in every level.
He didn't touch any of the script, but he changed some of the poetries that I created there and I left there. But he asked me, even I remember that what's the color of the hijab one of the Pakistani little girl's character would be. He asked even that. And he went into detailed planning, programming, and that's how our journey started. And the next came in our second production. It was, Huma Pakhi was a huge success. And it's about Raise the Questions, not about mental health, but the uniqueness of the production, his acting went really, really kind of inspirational for everyone. Then we thought about we have to do something together, and I write to again raise questions, but write something about more philosophical stance, raising the bigger questions of life. Who am I? Where am I here for? What is our journeys? And we wrote together. I wrote something first called Rhizome, but he felt that it is questioning many things, but it is kind of getting too more philosophical, and I wanted just him as one character. So he wrote this again, a little bit, two characters brought in. One is his daughter Poilomi's character, and one is Dijanda's character. And it become Chari Gonga. And again, asking question, why there is something rather than nothing. And then again, I really admired and I saw what is one of the unique characteristic which made Soumitra Chatterjee himself. It was curiosity. He wanted to learn. He was like a sponge. He's just like a blotting paper. He soaked in everything that we discussed, from quantum physics to alchemist, from Hermes Trismegistus from Egyptian times. And we really spoke and spoke and spoke. Sometimes it can be very frustrating in the sense, I wanted to do things some way, and he said as a director, no, we kind of can't do this. Like, I'll give an example. I wanted him to come through the audience with a lamp in his hand and questioning that I'm looking for a man, like a philosopher. But he said, I really cannot do that all the time. So can we do this? So this is partly our creative collaboration, but partly our relationship grow. And Yes, I will like to ask you, Dr. Biswas, like when there used to have, conflict between you and Mr. Chatterjee, it's very difficult when a director, a playwright is actually working with a leading star as well as the director himself of that particular play or work at times. How this used to, work together? How used to manage the situation? The conflict is a very strong word, really. I mean, বাংলায় যেটাকে আমি বলতে চাইলে আমাদের মনোমালিন্য কখনো হয়নি, মতান্তর হতে পারে, মনান্তর কখনো হয়নি. Means that we had varied difference in opinions at times. Sometimes I felt a little kind of not really getting what I really wanted, but he saw, because of his experience, the bigger picture. And we created dialogues together. We talked and talked, and sometimes I went back and thought, and sometimes he thought, sometimes he actually accepted some of my views. So I felt it is a creative collaboration. And obviously I was kind of no one, and I'm still no one, and it is his humility and humbleness that he actually gave me the space to have the dialogues with him. And it's not just in the plays I was not the director. I was director in my film in Bridge, and I was a script writer and director, but he became not just my mentor. This is where I saw that how he collaborates with the director in the same level. A legend like him, how can he come down to the level of a director, understand his visions, suggest and not impose? He suggested, I mean, I remember in a film, I wanted him to hold a kind of umbrella and kind of strike on the grounds. And he said, it doesn't look very nice. Can I, Amit, do this? And very politely, can I just have a kind of put my hands down on the handle of the chair a few times rather than with the umbrella? And it was actually perfect. And I not only accepted, I saw how beautiful it is, because with an umbrella it becomes too harsh. So this is how a director and actor collaboration should happen, and it happened between us.
partly sometimes I needed to push because of our relationship. I could say some stuff that I could say and put my foot down. Sometimes he said, no, Amit, please think about this together, go back. Like, I'll give an example. From him, I learned about cinema is all about visual filmmaking. Yes, I watch a film a day. I've been kind of trained in film school, but he given me very practical understanding. Sometimes your dialogues become poetic. You are using poetic language. I wanted to use Soumitra Chatterjee at the same time. I know how how beautifully his language can be. But he said, look, it is going beyond the cinema what it deserves or demands from you. So take these lines out. And he was absolutely right. So this is about the journey that we had together in various play-based scripts, my plays, in poetry, and in my film. Delighted to know how the brainstorming sessions and how actually he became your mentor. It clearly does. I mean, I was honored and privileged him to be a mentor. But yeah, we become very, very close in the sense that not just mentor as a creative collaborative way. I mean, he inspired me in every level of my creative vision. He took me, like, I'll give an example about poetry. I mean, I have been writing poetry all my life. And when I learned from him that from his childhood, he said one interesting kind of thing to me, that at some point of time in his childhood, he felt very insecure about himself, about how he looked, how he spoke. And poetry in his adolescence become a window to release and express himself. But then, and he had that porimondol, he has that ambience, he has that environment at home, become nature and nurture combination. But how he took that forward in next 60, 70 years of his life, and he was so deeply passionate about poetry and literature and language, and how he never wasted time, a single moment. I have seen him in a kind of very broken, dingy backstage theater place, and he was writing a little piece of paper because an idea suddenly struck in his mind. He put it in his wallet and then come back, Amit, I wanted to read this to you. I have just written it today. The enthusiasm, the passion of life, the lust for life that flows, and that really, that creative, আমরা যাকে বলি ক্ষুধা, it's a hunger and passion that drove him. And that I learned and I imbibed all his life. He never ever wasted a single moment sitting between his shorts. He was write in his diary about things and his thoughts, and it becomes creation. He will draw something, and that becomes a kind of his later life passion for drawing and art. And this is something I could learn from this man, how to strive, to seek, and never to yield. And I remember, I mean, sorry, I was just talking a lot about our hours and hundreds of hours that he will sit in our home. I mean, when I'm in Kolkata from London, he will come almost every day. After his work, he made sure that we talk and we meet. And every day he will bring a poetry or something to read. And I never felt the urge of recording them except once or twice. But those golden moments, firstly, I was struck by not only just the writing, the way he would represent. And sometimes I feel like I'm hearing from an artist. Sometimes I'm really hearing from Soumitra Chatterjee. So it was really I imbibed. He inspired me to write. I mean, in his last two, I think the last before one poetry book he dedicated to us, I was deeply honored. And I dedicated one of the poem, my last poetry book, Metta Beach, to him. And yeah, so we can talk for ages because it's a 15 years. It seems like it was a magical moment of having those conversations, whether it's in Kolkata house or at your London residence. So let us see, while having the preparation of this particular episode, you have given us something which I'd like to show this to our audience. So let's see.
So this is the writing. It was an unpublished work of Mr. Chatterjee. Well, this is a little history. He came to live with us in London for some treatment, and he stayed about 6 weeks. And this is where we understood. And he, in the morning, he will get up, have his breakfast, and watch a film. And then he will write all day. I will go to the hospital and I will give you some films to watch. And he came up with huge inspiration. So I watched this El Pastino today, and we will talk. And and those dialogues will continue. We were very, very blessed, me and Paramita, to watch Opus Shongshar on the day of the 50th anniversary of Opus Shongshar. On that day, just three of us. And he would translate, he would write, and this poem, and from Tagore, Tumi Robe Ni Robe, and he just wrote, "This is for you." He used to give a kind of poetry on birthdays. I will miss that phone call on my birthday. And interestingly, there is a common theme. My birthday, 14th of May, and his father's death was on 14th May, and he always remembered that. And also Mrinal Sen's birthday. So he used to call, and I will dearly miss those phone calls. And another interesting theme about our kind of common ground, that I was born and lived in Mirzapur Street in North Kolkata, in now Surya Sen Street, till I came to London. And his early years, before and after Upur Shongshar, I lived in 41 Mirzapur Street, and he lived in 49. So this runs a common theme between us. It's very unique, very, very unique. And I completely feel, Dr. Biswas, how this loss is something, obviously it can't be replaced, can't be. But what we are doing today, and this is what we will be continuing doing, celebrating his life, his Absolutely. contribution. Yeah, he said in my last conversations, it was recorded, called Mohiruho Soumitra. And he said, I asked various questions and like about death, about life, about Jibon Devota. And one of the things that he said to me, you'll remember, that look, we don't know about death, before life and after life. And this is where we are at. Be fully present. And I have a good life, and I have enough life. And he really soaked in that life. And he said, after my death, do cry, you will be sad perhaps, but do not feel devastated. The sense is that going through this life is like a big river. নদীর মতো জীবন এগিয়ে চলে এবং চারিদিকে শহর জনপদ তৈরি হয়. The so many kind of cities actually grow beside this river. Be like that river. And I do feel that in our film, in Bridge, I have created that river as a storyteller, as a flow of life. And I've learned so much being working with him. I mean, Bridge would never be there unless he was there. Yeah, this is another story. We can carry on talking about our creative ventures on Bridge. So let us talk about the cinema, because after this long association, when he actually became your family member, from real Mr. Soumitra Chatterjee, there is a transformation in the bonding, in the relationship, and he became your part of your family. Yes. And from there, you became his director in the movie, which is absolutely an award-winning, multiple award-winning movie. So we just like to know, from conceiving the thought of Bridge to post-production and award on recognitions, how was the experience with Mr. Chatterjee and his feelings as well? Yes, thank you. Obviously, I mean, I never thought that I wanted to make a film before I met Soumitra Chatterjee. Yes, I was writing. I was a kind exponent of Indian classical dance, Kathak. I have learned all my life, and I wanted to be a performer. But my medical career, my psychiatry, my child psychiatry, coming to London, all was in a parallel. But while I met Soumitra, I could understand the film is such a medium which I can see my vision, use my psychological insight, use my writing, and in a bigger canvas. And Soumitra inspired me to do that. Then I had to learn filmmaking. It's a science and arts.
but at the same time, I felt I could, in our relationship, it become really, as I said, is a family member, my father-like figure, and in my relationship, we had so much dialogues from that play and poetry came to where I had to see where I can have this man from Homa Pakhi as a figure who can say things about the vision. And my vision was creating a space where I can talk about unconditional human love and bonding, and that is about bridge and two hopeless people who wanted to jump from the bridge and kill themselves. And one is Sandha Mridul and one is Soumitra. And both of them have own journeys, but how they connect, they bond, and their unconditional human kindness create hope in their life. And that journey was important for me, because in my clinic, this is exactly what I do. It's not about medicine, it's not about therapy, it's about trust. It about the deep connected human spirit that makes us thrive, makes us heal. So, but Soumitra said one thing. I mean, when I was writing another script, and that was based in London, but he became ill, and I could not do it in without Soumitra. Soumitra said to me, "Tumi chobi korbe ar ami thakbo na. I won't be there. I can't. I really do not want to see that." So I had to write Bridge very quickly. I had to set it in Kolkata, and the whole logistic has changed. And then I have to bring international people, because the vision is bigger, and like Zoran, and I met him, and when I mentioned to him, we connected in the level, we immediately understood each other. And we had to figure out logistics, but he has to come. Dado later on, our Dado Valentik, he's big Hollywood chap, and he did things for free afterwards for color corrections. Well, so bringing up this crew and cast is one thing, but Soumitra brought this larger than life figure to the film, where I didn't have to really direct him. We talked about directions. He came, he apart from listening to my script, didn't have to come to the script readings which I'm doing with my actors or other members of the crew. And I had to read to everyone. I had to make sure that everybody holds that space where I'm creating. Soumitra came to every reading. So when he was in the set, he was in the character. And what does it mean? I saw that most of the shots, say we have 100 shots of Soumitra, every shot was the perfect shot. We didn't have to take more than 1 or 2 shots. He will look at, say, a cloth of a daughter, and he kind of put his hands there, and he kind of lift his eyes, and there is tears. You can't direct this. It is there because he's already in the character. I mean, at the end of the shot, me and Zoran will look at each other and smile. We know. And Soumitra asks, "Is that okay?" And what can I say? It's just absolutely perfect every time. It's magical. I remember before the film, before Zoran, I have another cinematographer, and I was thinking about where to make in London, where I should actually kind of make this film the background. And Katoiba, that Iranian filmmaker, said, "You put this man anywhere and it becomes a set." This is the impact of Sengupta Chatterjee. And I have seen many times after production, after all of that. I mean, he gave everything to him in this production. And that was my relationship. In the 3 o'clock at night, he wake up in the first shot in over the bridge in Bali Bridge. He will wake up, he'll ready as everybody's are. 5 o'clock in the morning, he's ready. He was 80. He will run 100 years with his heart. And he said later on to somebody else, "Amit is there. I knew anything happened to me, he will take care of me." He will run over that bridge to kind of take off Sandha from the bridge. He would be gasping afterwards, but he gave everything to this film. And I just miss him. I mean, going back to Kolkata after this COVID, the only thing I would see that he's nowhere, and that's painful. That's emotional. And another thing I will say about his impact on the film, I will say that after he really so much wanted film to be seen in Kolkata, and unfortunately still not released. We have some shows in London in SRFTI,
But globally, when I travel with the film in various parts of the world, from Australia to America to wherever, people who do not know him, like I'll give an example. In England, when we released, it was premiered in BFI, London Indian Film Festival, and in Ramsgate Film Festival, it actually kind of won the best film, and he won the best actor prize. And his eyes lit up in this, after a long time, his best actor in an international kind of film festival. And he said, I won that prize. I won that. Can you bring it up to me? Brenda Bleding, who is double Oscar winning actress and not a nominated actress, she said, I never knew Soumitra Chatterjee, but he just a light. I remember this film being seen by Derek Malcolm, who is Satyajit Ray's friend, one of the prime British, one of the cream de la cream British writer and film critic. He says, Soumitra Chatterjee does it again, what he does. He's just sparks everywhere in this film. I mean, a lot of people do not know, perhaps, he's a global impact. He's been called to Academy as a member on 2018. And I was so deeply touched. His 2 films been mentioned there. And one of them was Bridge. And yeah, so he's just, yeah, what can I say? Thank you, Dr. Biswas, for bringing his global impact in the show. It's amazing to know his contribution and the mark he actually made to the world of cinema. One question I would definitely like to ask you. If you need to describe Mr. Chatterjee just in one word, what you'd like to say? Homa Pakhi. Homa Pakhi. উড়ে যাও হোমা পাখি আরো উঁচু উঁচুতে আরো ছড়িয়ে যাক ডানা. Also, given an opportunity at this moment, if you like to say something to him, what you'd like to say? তুমি রবে নীরবে. And I will reiterate the translation he wrote in London and wrote it for me. You shall reside in the silence of my heart. Thank you. একদম লাস্ট স্টেজে আমরা চলে এসেছি আমাদের কনভারসেশনে। আমি নিজেকে রেজিস্ট করতে পারছি না, আমার ভীষণ রিকোয়েস্ট করতে ইচ্ছে করছে। একটি কবিতা তুমি লিখেছিলে ওনাকে উৎসর্গ করে, এন্ড সত্যি আমি চাই আজকে যদি এই অনুষ্ঠানে আমরা শুনতে পারি। হ্যাঁ, আমি পথের অপু বলে একটি কবিতা লিখেছিলাম। এই আমার মেত্তা বীজ বলে এই বইটি উনি অ্যাকচুয়ালি উনাকে উৎসর্গ করা, এবং উনি উদ্বোধনও করেছিলেন। রাস্তার দুধারে এত পথ দাঁড় করালো কে, বৃষ্টির শেষ বেলাকার পদ্য যেমন স্থির, অথচ গ্রীষ্মীয় যুবকের মূর্তির মতন চুইয়ে চুইয়ে পড়া মনোহরণ। সেই গতি, সেই কার্নিশে দড়িয়ে থাকা মির্জাপুর স্ট্রিটের মুক্ত ছন্দ, বৈঠকখানার দুধারে দাঁড়িয়ে থাকা এত পথ। রোদ আসছে, রোদ যাচ্ছে, পাখি বসছে রৌদ্র রেখায়, পোস্ট অফিসে অবিরত উঠছে লাল নীল চিঠি, নদী ছুঁয়ে যাচ্ছে অচেনা কথকতা। বুকের আলোয় শ্রান্ত কবিরা জেগে উঠছে, স্মৃতি পথ হয়ে যাচ্ছে রাস্তার দুধারে। এত পথ দাঁড় করালো কে, কোচর ভর্তি আম নিয়ে অপেক্ষায় আছে নিশ্চিন্দিপুর। যেন ছুকিত খেলবে বলে অস্থির কবিতারা আজও হন্যে হয়ে আছে অপুর সংসারে। বিকেলে ট্রেনের শব্দে কাশ ফুলের ঝাড় দুলছে, রাস্তার দুধারে পথ খুলছে, ফোঁটায় ফোঁটায় পথ নিংড়ে নিয়ে অপরাজিত নানান পথ। রাস্তার দুধারে এত পথ দাঁড় করালো কে?
Thank you so much, Amita. Thank you. তোমার প্রতি বাড়িয়ে বর্ষপঞ্জির থেকে দু একটা দিন ভিক্ষা চাইলে আমি দিন হব না একটু। অনেকবার তো বলেছি আমার দেওয়ার মতো কিছু নেই, অর্থী হয়ে হাত পেতে যা নিই সেটুকুই ফিরিয়ে দিতে পারি।